নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর দুটোর খবর দিনভর নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সেবাশ্রয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় চালু করেছিলেন সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় চালু করেছিলেন সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে এবার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। এবং আপনাদের দেখাচ্ছি অ্যাকিউজ নম্বর 1 অর্থাৎ 1 নম্বরে অভিযুক্ত হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই সেবাশ্রয়ে একাধিক অনিয়ম করা হয়েছে, বেনিয়ম হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে, অভিযোগ করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অ্যাকিউজ নম্বর 2 যেখানে রয়েছে শ্রী সুমিত রায়ের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে অভিযোগ। নাম রয়েছে অয়ন ঘোষ দস্তিদারের, নাম রয়েছে জাহাঙ্গীর খানের। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, যেখানে নাম রয়েছে দিলীপ মণ্ডলের। বিষ্ণুপুরের এমএলএ দিলীপ মণ্ডল, তার নামও রয়েছে। রয়েছে শ্রী সুমিত রায়ের নাম। প্রথমেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি পিএ সুমিত রায়, তার নামও রয়েছে অভিযোগপত্রে। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, যে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগেই জানতে চাইবো কি অভিযোগ, এই অভিযোগ কে দায়ের করেছেন? দেখো, 2024-এর যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, অভিজিৎ দাস ওরফে ববি নামেই তিনি পরিচিত, সেই ববি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন। কি অভিযোগ দায়ের করলেন? যে সেবাশ্রয় 2, যেটা তুমি জানবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তার লোকসভা কেন্দ্রের যে একাধিক যে সেবাশ্রয় কেন্দ্র মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তিনি যে সেবাশ্রয় চালু করেছিলেন, সেই সেবাশ্রয়ে অভিযোগ কি, যেটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে এই সেবাশ্রয়ে যেখানে চিকিৎসা পরিষেবা, তুমি জানবে যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট আইন, নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামো নিয়ম মানা হয়নি। অর্থাৎ ইসিজি মেশিন থেকে শুরু করে এক্সরে মেশিন বসানো এবং সেখান থেকে স্থানান্তরিত করার জন্য যে নিয়ম, সেই নিয়ম মানা হয়নি। পাশাপাশি আরও তিনি অভিযোগ করেছেন যে এই সেবাশ্রয় কেন্দ্রে যারা ডাক্তার হিসেবে এসেছিলেন তারা ডাক্তার নয়, হোমিওপ্যাথি ডাক্তার, তারা অ্যালোপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন করেছেন, এবং তিনি ছবি সহকারে তিনি নথি জমা দিয়েছেন বিষ্ণুপুর থানাতে। এর পাশাপাশি যারা এই সেবাশ্রয় কেন্দ্রে একাধিক ডাক্তার রয়েছেন, তারা হোমিওপ্যাথি চিকিৎসক, তারা অ্যালোপ্যাথির চিকিৎসকের সই করেছেন, ওষুধ লিখেছেন, এবং সেখানে চোখের ডাক্তার যারা ছিলেন তারাও হোমিওপ্যাথি ডাক্তার, তাদের দিয়ে চোখ পরীক্ষা করানো হয়েছে। এবং তিনি অভিযোগ করেছেন যে এই চিকিৎসায় পরিষেবা দেওয়াতে এক মহিলার পা কেটে বাদ দিয়েছে, কারণ তিনি হোমিওপ্যাথি চিকিৎসক, অ্যালোপ্যাথিক ডাক্তার হয়ে তিনি সই করেছিলেন, তিনি ওষুধ দিয়েছিলেন। এই সমস্ত অভিযোগ, এবং এর পাশাপাশি তিনি সুমিত রায়, এবং তুমি যেটা বলছিলে সুমিত রায়ের যে পিএ ছিল তার, এবং একাধিক জনপ্রতিনিধি, জাহাঙ্গীর খান ইতিমধ্যেই তুমি জানবে জেল হেফাজতে রয়েছেন, এবং দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক, এর সঙ্গে যেসব ডাক্তার যারা এসে এখানে চিকিৎসা পরিষেবা দিয়েছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করার জন্য তিনি আর্জি জানিয়েছেন। এবং এই যে সেবাশ্রয় যে শিবির, সেই শিবির কারা প্রস্তুত করেছিল তাদেরকেও তদন্তের আওতায় আনার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং এই সেবাশ্রয়কে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে, তাও তিনি অভিযোগ করেছেন। কারণ এই সেবাশ্রয় ক্যাম্প চালানোর জন্য যে অর্থ, সেই অর্থ কোথা থেকে এলো সেটার জন্য তিনি সিট গঠন করতে বলেছেন, এবং যারা এখানে চিকিৎসা নিয়েছেন, যাদের চিকিৎসা নেওয়ার পর যারা অসুস্থ হয়ে রয়েছে তাদের তদন্ত করার জন্য তিনি জানিয়েছেন, তাদের কাছ থেকে নথি আদায়ের জন্য তিনি জানিয়েছেন। এবং সঙ্গে থাকো অর্পণ, আমরা একবার শুনি যিনি অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, তিনি কি বলছেন। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পরিয়েছে,
এবং জোর করে ফোর্সফুলি ডায়মন্ডবাসীর মানুষদেরকে ওই সেবাশ্রয়ে যেতে বাধ্য করেছে। কেন? ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে। হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, PNDT অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্স-রে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। আমরা অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় যে অর্গানাইজার ছিল, এবং তার যে আবার আত্মসহায়ক অয়ন ঘোষদস্তিদা, তার নামে করা আছে। এছাড়া যত এখানে অপারেশনাল অ্যাসেট যারা ছিল অভিষেক ব্যানার্জির, দিলীপ মন্ডল, নবকুমার বেতাল, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, আপনার সামিম, গৌতম অধিকারী, আর যারা আছে সব, এই যে দেখছেন, এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার যে অভিষেকের সঙ্গে রয়েছে। এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এই হোমিওপ্যাথি ডাক্তার সেবাশ্রয় রয়েছিল, তার সব ফুটেজ আছে আমাদের কাছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন সরাসরি। অর্পণ, আমরা অভিযোগটা শুনলাম, তিনি একেবারে নাম করে বলছেন, এবং এই অভিযোগের মধ্যে অবশ্যই রয়েছে অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগীর চিকিৎসা করা, এবং তারই পাশাপাশি সরকারি সম্পদের অপব্যবহার, এই কথাটারও উল্লেখ রয়েছে। এবং এই সরকারি সম্পদ কিভাবে অপব্যবহার করা হয়েছে আমরা আগেও ছবি দেখেছি। এই সেবাশ্রয়ের যে কেন্দ্র, সেখানে প্রচুর ওষুধপত্র একেবারে ডাঁই করে রাখা ছিল, এমনকি সরকারের যে বেড, মানে রোগী দেখার জন্য যে বেড, সেই বেড পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ডাঁই করে পড়েছিল। দেখো, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সেবাশ্রয় শিবিরগুলি হয়েছিল, মূলত দেখা গিয়েছে যে একটি প্রধান কেন্দ্র, যেখানে মডেল কেন্দ্র বলে ঘোষণা করা হতো, এবং প্রচুর মানুষ সেখানে আসতেন। সেখানে কি থাকতো, চিকিৎসার সমস্ত ইকুইপমেন্টস, সেগুলো কোথা থেকে আসতো তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং এই যে যারা আসতেন, প্রথম দিনে যেটা জানানো হয়েছিল যে সেবাশ্রয় 2 এর প্রথমে 1 লক্ষেরও অধিক মানুষ সেখানে এসছেন। তাদের যে ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো নিজের ক্ষমতা বলে সরকারি যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে আনানো হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় চাপ দিয়ে, যেটা অভিযোগ করা হচ্ছে যে চাপ দিয়ে এইসব হোমিওপ্যাথি চিকিৎসক এবং যারা ফার্স্ট ইয়ারের ছাত্র রয়েছে তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়েছে। মুমূর্ষ রুগীদেরকে যে চিকিৎসার জন্য যে ইকুইপমেন্টস, সেগুলো হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে সেটা পড়েছিল। এবং এর পাশাপাশি যে সমস্ত একটা শিবির চালাতে গেলে, বিশেষ করে একটা চিকিৎসার মতো চিকিৎসা পরিষেবা চালানোর মতো যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর জন্য বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদেরকে সেখানে আনা হয়েছিল। এই সব কিছুর পিছনে যারা রয়েছে, যারা চাপ দিয়ে তাদেরকে আনানো হয়েছিল, এবং যারা চিকিৎসক তারা কেন মুখ খুলছে না, তারা এসে, যারা হোমিওপ্যাথি চিকিৎসক তারা অ্যালোপ্যাথির কিভাবে তারা ওষুধ লিখলেন এবং তারা কিভাবে চিকিৎসা করালেন, বিস্তর অভিযোগ, প্রায় 11 পাতার একটি অভিযোগপত্র তিনি জমা করেছেন, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম অভিযুক্ত, সুমিত রায় তার আত্মসহায়ক, এবং তার সুমিত রায়ের যিনি পেয়েছিলেন তার নাম, তার সঙ্গে এলাকার জনপ্রতিনিধি, যার মধ্যে রয়েছেন জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি, যারা এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল। এবং যার সঙ্গে সরকারি আধিকারিকের কথা যেটা তুমি জানাচ্ছিলে, সেটা যে সমস্ত বিএমএইচও এবং যে রুরাল হাসপাতালের ডাক্তার এবং রুরাল হাসপাতালের যারা চিকিৎসা পরিষেবা দেন, নার্স থেকে শুরু করে বিভিন্ন যে প্যারামেডিক্যালের যারা চাকরি করছেন, তাদেরকে নিয়ে যাওয়া হতো। এবং পুলিশ প্রশাসনের একটা অংশ কিভাবে যদি সরকারি প্রোগ্রাম না হয়, সাংসদের একটা প্রোগ্রামে, সেখানে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সমস্ত ভিডিও ছবি, তার সঙ্গে স্টিল ছবি এবং তথ্য প্রমাণ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে যে টুইট করা ভিডিও, এবং বিভিন্ন সময় তিনি সমাজ মাধ্যমে যেগুলো টুইট করেছেন, সেই ছবি সহকারে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিট গঠন করে এর তদন্ত হওয়া প্রয়োজন,
পাশাপাশি এর যে এই শিবির চালাতে গিয়ে যে অর্থ, সেই অর্থ কোথা থেকে এসেছিল সেটি যেন ইডির নজরে এনে তারা যেন এর তদন্ত করে। বেশ বেশ, ধন্যবাদ অর্পণ। এই সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যেখানে কয়েকশো কোটির দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আর আমরা দেখেছিলাম গতকালই ঋতব্রতর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ও ফুটবল ক্লাব নিয়ে তদন্তের দাবি করেছিলেন তিনি। কালো টাকা সাদা করার অভিযোগ করেছিলেন ঋতব্রত। কি বলেছিলেন শোনাবো। বালিতে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, দোয়াত কলম কালি, এই নিয়ে বালি, সেই বালির যে তথাকথিত স্ট্রংম্যান, কি কৈলাস নাকি নাম, পালিয়ে গেছিল, ধরা পড়েছে। এবং এই যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, এখন তো দেখা দরকার ওষুধগুলো ভেজাল না সত্যি ওষুধ। এর ফান্ডের উৎস কি? এটা কি সরকারি কোষাগার থেকে ফান্ড ডাইভার্ট হলো, নাকি কয়লা, বালি, গরু, ডোলোমাইট এই টাকাগুলো এর মধ্যে রয়েছে? একটার পর একটা ফ্ল্যাট, এগুলো কার, কোথা থেকে আসছে, এর পেছনে কোন টাকা রয়েছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সেবাশ্রয়, কোনোটাই হচ্ছে তদন্তের বাইরে থাকা উচিত নয়। তদন্ত করলেই জানা যাবে যে ফান্ড ডাইভার্ট হয়েছে না ফান্ড সাইফানিং হয়েছে, এটা কাটমানির টাকা, তোলাবাজির টাকা, ল্যান্ড গ্র্যাবিং এর টাকা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা সেবাশ্রয়েরও কোনো রোল আছে কিনা মানি লন্ডারিং এর প্রশ্নে, কালো টাকা সাদা করা হচ্ছে কিনা, এগুলো সবটাই আমরা অনুরোধ করব সরকার যেন তদন্ত করে দেখেন। নিয়োগ দুর্নীতি নিয়ে একসময় রাজ্যে বিস্তর জলঘোলা হয়েছিল। এই নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে কার হাতে? বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল তিনি এবার বিস্ফোরক অভিযোগ করছেন। সংগঠক শিক্ষকদের মোটা অঙ্কের একটা টাকা আমি কুন্তলের হাতে তুলে দিয়েছিলাম। মাঝখানে অবশ্য শান্তনু ব্যানার্জি, যে অভিষেকের খুবই হয়েছিলেন, উনি ছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে শান্তনুকে অ্যাভয়েড করে কুন্তল টাকা পাঠাচ্ছে এক কাকুর কাছে, হুইজ কাকু, কালীঘাটের কাকু। ওই কালীঘাটের কাকু সম্পর্কে আমি যখন খোঁজ খবর নিলাম, আমি জানতে পারলাম অভিষেকের লোক এবং অভিষেক ব্যানার্জির ব্যবসাপত্র দেখে। আমি তখন ভাবলাম তাহলে সঠিক জায়গায় টাকা পয়সা যাচ্ছে। টাকার এই লেনদেন হচ্ছে, তখন কি অভিষেকের নাম সামনে এসছে? অভিষেকের হ্যাঁ, বারবার বলেছে অভিষেকের চাপ আছে, টাকা চাইছে, টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা দাও। কুন্তল যে কাকুর কাছে টাকা পাঠাচ্ছে এ প্রমাণও আমার কাছে আছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, সেও আমার কুন্তল ছিল না এরকম দু একটা টাকা রিসিভ করেছে। এই জায়গাতে আমি নিশ্চিত যে সব টাকা, আমার সব টাকা পৌঁছেছে কি না জানি না, তবে টাকা পৌঁছেছে। আপনি কখনো দিয়ে এসছেন যে অভিষেকের কাছে সরাসরি টাকা? না, সবই কুন্তলের, সব কুন্তলের মারফত দিয়ে। সব মিলিয়ে সেটা কত অ্যামাউন্ট? ওই তো টোটাল আমি তুলে দিয়েছি 19,44,50,000 টাকা। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডল। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খোঁজ করতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা। সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলা, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডল তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে 2600 চাকরি প্রার্থী যাদের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, এবং এই 2600 চাকরি প্রার্থীর
চাকরি পাইয়ে দেওয়ার বাবদ প্রায় 19 কোটি টাকা তিনি পৌঁছে দিয়েছেন কুন্তল ঘোষের মাধ্যমে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। তাপস মণ্ডল যে বিস্ফোরক অভিযোগ করছেন তারই রিয়াকশন বা বক্তব্য আমরা নিতে এসেছিলাম সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। আমরা নক করলাম এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি 17B/1 বেহালা এলাকার এই বাড়ি, ফকিরপালা লেনের, সেখানে আমরা এসে নক করলাম, ডাকলাম, বেল বাজালাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কেউ সাড়া তো দিলেন না। অগত্যা কালীঘাটের কাকুকে ফোন, কি বললেন তিনি দেখুন। হ্যালো, বলুন। সুজয়বাবু বলছেন? বলছি। বলছিলাম আমি আপনার বাড়িতে এসেছি আপনার একটা রিয়াকশন নেওয়ার জন্য। না না না, বাড়িতে আপনি ফোনেও দিতে পারেন। না 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 না। তাপস প্লিজ তাপস প্লিজ প্লিজ তাপস মণ্ডল একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আবার। প্লিজ 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 করুক করুক করুক। 19 কোটি টাকা নাকি আপনার কাছে পাঠিয়েছে 2600 চাকরি প্রার্থীর জন্য। প্লিজ প্লিজ করুক 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 প্লিজ। মানে আপনি তাহলে কি মেনে নিচ্ছেন সেটা? না 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 প্লিজ। আপনি কি সেটা মেনে নিচ্ছেন? আমরা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। যখন তাকে জানাই তাপস মণ্ডল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি 2600 চাকরি প্রার্থীর চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় 19 কোটি টাকা আপনার কাছে পৌঁছেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি আরও একবার ওনাকে ফোন করব, আমরা জানার চেষ্টা করব যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে তিনি কি বলছেন। আমরা এই উনি ফোন কেটে দিচ্ছেন এই মুহূর্তে, আমরা ফোন করছি, উনি ফোন কেটে দিচ্ছেন, বাড়ির দরজা খুলছেন না, আমরা ওনার বাড়ির সামনেই রয়েছি। তাপস মণ্ডল সরাসরি বিস্ফোরক অভিযোগ করছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির দরজা তিনি খুললেন না, এমনকি তাকে ফোন করলাম, তিনি প্লিজ প্লিজ বলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তিনি কোনো কথার জবাব দিতে চাইছেন না। আমি আরও একবার ফোন করলাম, তিনি কিন্তু ফোন কেটে দিলেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে পালা বদল হতেই দখল মুক্ত হলো বেহালার রায় পরিবারের মাঠ। বেহালার রায়বাহাদুর রোডে বনেদি রায় পরিবারের মাঠ দখল করা হয়েছিল। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ। 2020-তে এনজিওর নামে রায় পরিবারের মাঠ দখলের অভিযোগ। গায়ের জোরে মাঠ দখলের অভিযোগ সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে। মাঠের চারপাশে দেওয়াল তুলে ঘর তৈরি করা হয়েছিল এমনটা অভিযোগ। আর পালা বদল হতেই মাঠ পুনরুদ্ধার করেছে এলাকাবাসী। এই মাঠটা আমার স্বর্গীয় শ্বশুরমশাই শৈলেন্দ্রনাথ রায় কিনেছিলেন 1947 সালে। উনি ভাবতেন যে ওখানটা একটা খোলা জমি থাক এবং ছেলেরা যেরকম খেলা করছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হতো। ঠিক কোভিডের আগে একদিন সুজয় কৃষ্ণ ভদ্র বাংলার বন্ধু বলে একটি এনজিওর নামে ওই মাঠটি নিতে এলেন। বিশাল পুলিশ বাহিনী, বহু অ্যান্টি সোশ্যালস তাদেরকে নিয়ে এলেন এবং তারা বললেন যে এই মাঠটা আমরা কিনেছি। পুলিশ অফিসিয়ালসরাই বলেছিলেন যে না, এই মাঠ আমাদের আজকে নিতেই হবে, যেরকম করে হোক সেরকম, নাহলে এটা ওপর থেকে অর্ডার আছে। দখল ওরা কোনো দিনই করতে পারেননি, কারণ ওদের আইনত কোনো রকম সাপোর্ট ওদের কাছে ছিল না। কিন্তু ওরা গাজোয়ারি করেছিলেন, কারণ তখন সম্পূর্ণ টিএমসির পুরো ইনফ্লুয়েন্সে সুজয় কৃষ্ণ ভদ্র বা পরবর্তীকালে যিনি আপনাদের পরিচিত কালীঘাটের কাকু, তিনি তো অভিষেক ব্যানার্জির একেবারে আশীর্বাদ ধন্য ছিলেন। তো তাই জন্যে তার ইনফ্লুয়েন্সে ওইভাবে উনি ওটা করেছিলেন। এই মাঠ থেকে খেলেই আমি ধর্মতলায় ইস্টবেঙ্গল ক্লাব, জজ টেলিগ্রাফ, বিএনএ সব ক্লাব খেলেছি, বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি, ইন্ডিয়া আন্ডার 16 টিমেও চান্স পেয়েছিলাম। এই মাঠটা 2020 সালে 20 ফেব্রুয়ারি বাংলার বন্ধু নামক এক এনজিও, যার প্রেসিডেন্ট সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু, উনি বিশাল পুলিশ বাহিনী এনে এই মাঠটা দখল করলেন। এই মাঠের যারা আসল মালিক শ্রী সুবীর রায়, গৌতম রায়, তাদেরকে কোনো পার্টি না করে এই মাঠের যারা ভাড়া নিয়ে কোচিং ক্যাম্প চালাতো, সেই মর্নিং ফুটবল কোচিং ক্যাম্পকে পার্টি করে একটা এক্স পার্টি অর্ডার
করে মাঠটাকে সে ঘিরে দখল করলো। এখানে সুজয় ভদ্র যত এলাকার অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তারা সব এখানে বসে রেগুলার রাত অবধি নেশাপান করতো। যত অনেক আমরা পরে শুনতে পাচ্ছি এখানে আর্মস অনেক রাখা থাকতো। এই সবগুলো করতে এলাকার লোকজনকে খুব বিরক্ত করতো। এলাকার মানুষের সব বাড়ি বাড়ি ওরা জলের জন্য গেছিল, কিন্তু কোনো বাড়ি ওদের জল দেয়নি গাঁথনি করার। ওরা কি করলো, তখন তৃণমূল ভরা রাজ, ওরা বিজলারি ওয়াটার দিয়ে মানে লিটার লিটার ট্যাঙ্ক বিজলারি ওয়াটার এনে এই মাঠটাকে পাঁচিল দিল। এই মাঠটা আমরা উদ্ধার করেছি, এখানকারই এলাকাবাসী, এলাকার যত ছেলেপিলেরা আছে। এটা রায়দের মানে প্রপার্টি, মানে এটা রায়নগর মাঠ হিসাবেই পরিচিত। এটা আপনার দখল হয়েছিল তখন একটা প্রোগ্রাম চলছিল, 2020 হবে। এইটা তো প্রচুর লোক এসছিল, মানে আপনার দখল করতে পলিটিক্যাল লোক হবে। আর এখানে তো এই আপনার কালীঘাটের কাকু, খেলার মাঠ ছিল, এখানে খেলা হতো, এখানে প্রোগ্রাম হতো, এখানে অনেক কিছু হতো। এই হঠাৎ করে মানে কি কারণে আমরা জানি না, সেটা এখানে সবাইকে হাঁটিয়ে এখানে দখল করে বসেছিল। এই গেটে তালা মেরেছিল, এখানটা একটা ঘর করে ফেলেছিল, লোকজন রেখেছিল। এই আপনার এখানে পুরো ঘিরে ফেলেছিল ওরা, ওদের লোকজন অনেকদিন ছিল। যখন নতুন সরকার এলো তারপর থেকে এদের মানে ওরা সবাইকে হাঁটিয়ে দিয়েছে এখান থেকে, অবৈধভাবে যারা ছিল আর কি। রাজ্যের পালা বদলের পর অবশেষে 6 বছর পর দখল মুক্ত হলো বেহালা 120 নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোডের রায় পরিবারের এই মাঠ, যে মাঠটি রায় পরিবার এলাকাবাসীর খেলার জন্য দান করে দিয়েছিলেন। এখানে সকাল বিকেল ফুটবল খেলা হতো। হঠাৎই 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই মাঠের দখল নেয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এলাকাবাসী অভিযোগ করছে এমনই ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার সাগরেদরা বা তার সহযোগীরা এই মাঠের চারপাশে দেওয়াল তোলার কাজ শুরু করে দেন। এমনকি মাঠের একটা অংশে সেখানে একটি গুমটি বা একটা ছোট ঘর তারা গড়ে ফেলেন, যেখানে রাতভর বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো, এমনটা কিন্তু অভিযোগ করছেন। একাধিকবার পুলিশের দ্বারস্থ তারা হয়েছিলেন, কিন্তু এই মাঠ দখলমুক্ত করা যায়নি। এমনকি এই মাঠের মালিকানা যাদের হাতে রয়েছে রায় পরিবার, তারাও বহু চেষ্টা করে এই মাঠকে দখলমুক্ত তারা করে উঠতে পারেননি। অবশেষে সরকার পরিবর্তন হওয়ার পর এলাকাবাসী একত্রিত হয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের তৈরি করা ছোট গুমটি ঘর, যেখানে দুষ্কৃতীরা সন্ধে হলে আস্তানা গাড়ত বা অসামাজিক কার্যকলাপে মেতে থাকতো, সেই ঘর ভেঙে ফেলেছে এবং এই মাঠ দখলমুক্ত করার পর আবারও যাতে এলাকাবাসীর যারা রয়েছেন, যারা ফুটবল খেলতেন এই মাঠে, বা এলাকার যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছেন, যারা একটা সময় মাঠে ফুটবল খেলে বড় হয়েছেন, তাদেরকে আবার এই মাঠ ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এলাকার মানুষই। আগাম জামিন চেয়ে ফের হাইকোর্টের সুমিত রায়। জোড়া মামলায় আগাম জামিন চান অভিষেকের পিএ। এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সুমিত। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, এর আগেও আগাম জামিন চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন সুমিত রায় এবং সেখানে ধাক্কা খেয়েছিলেন, রক্ষা কবচ পাননি, ফের হাইকোর্টে গেলেন তিনি। দেখো, গতকাল দিনভর তিনি নানা রকম চেষ্টা করেছেন তার আইনজীবীদের মাধ্যমে, কিন্তু দিনের শেষে ব্যর্থ হয়েছেন এবং মামলাটি ছেড়ে দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছু পর্যবেক্ষণ রেখে। পর্যবেক্ষণে প্রথমে ছিল যে তদন্তকারী সংস্থাকে আদালত বলে দিতে পারে না তদন্তের স্বার্থে কোনটা প্রয়োজন নয়, সেটা তারা করবে। অর্থাৎ গলার কণ্ঠস্বর, অর্থাৎ এক্ষেত্রে নেবে কি নেবে না সেটা তদন্তকারীদের ডোমেনের মধ্যে পড়ে। এর পাশাপাশি যেহেতু এর আগে এই মাফ করবে সুমিত রায়ের যে মামলাটি, সেই মামলাটি গতকাল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলা শুনানির জন্য আসে, কিন্তু সেখানে একটি টেকনিক্যাল ফল্ট হয় এবং সেই টেকনিক্যাল ফল্ট হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। একটি মামলাতে নোটিশ সার্ভ করা হলো, দ্বিতীয় আরেকটি যে মামলা, একটি গড়বেতা অন্যটি শালবনী থানার মামলা, সেই মামলা দুটোতেই নোটিশ সার্ভ না হওয়ার কারণে মামলাটি শুনানির জন্য অসম্পূর্ণ থেকে যায়। বিচারপতি শুভ্রা ঘোষ রেগুলার বেঞ্চে, নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এই অবস্থায় সুমিত রায় তাকে হুন্নাহারে খুঁজছে পুলিশ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে তার আইনজীবীরা, সব্যসাচী ব্যানার্জি, ওয়াইন ভট্টাচার্যরা, এবং সেই দৃষ্টি আকর্ষণের পর সমস্যাটা কি সেটা চিঠির আকারে জানাতে বলে এবং সুমিত রায়ের তরফে চিঠিও দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সচিবালয়। ইতিমধ্যে দুটো আগাম জামিনের মামলার ফাইল চেয়ে পাঠানো হয়েছে প্রধান বিচারপতি সচিবালয়ের তরফে। সেই ফাইলগুলি খতিয়ে দেখার পরই
আজকেই মামলার শুনানি হবে নাকি অন্য কোনো বেঞ্চে কি নির্দিষ্ট করে দেবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, সেটা হয়তো কয়েক ঘন্টার মধ্যে ডিসাইড হবে। সেক্ষেত্রে আজকে নজর থাক। শুনানির ধন্যবাদ অর্ণব। অনুব্রতর আগাম জামিনের আর্জি খারিজ করলো বীরভূম জেলা আদালত। 21-এর ভোটের পর ইটভাটায় হামলার অভিযোগ, অনুব্রতর নির্দেশে হামলা লুটের অভিযোগ, আর সেই মামলায় আগাম জামিনের আর্জি জানান অনুব্রত। তবে সেই আবেদন খারিজ হয়েছে। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছেন প্রতিনিধি। সুপ্রতিম, কি পর্যবেক্ষণ ছিল আদালতের? দেখো, ভোট পরবর্তী 2021-এর ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলের নাম জড়ায় এক ইটভাটা মালিকের ইটভাটা থেকে ইট লুট করায়, এবং এই প্রসঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূম জেলা আদালতে আগাম জামিনের আর্জি জানায়, এবং সেই আদালত কিন্তু তার সেই আর্জি খারিজ করেছে। এবং যে ইটভাটার মালিক রয়েছে সেই মালিকের অভিযোগ ছিল যে অনুব্রত মণ্ডলের নির্দেশেই কিন্তু তার ইটভাটায় 2021 সালের পর লুটপাট চালানো হয়, এবং তখনও তিনি কিন্তু শান্তিনিকেতন থানায় অভিযোগ দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই সময় পুলিশ ব্যাপারটি গুরুত্ব দিয়ে রাখেনি। আবারও নতুন করে কিন্তু এই মাসেই গুরুত্ব অভিযোগ জানানো হয়, এবং এরপরেই কিন্তু অনুব্রত আগাম জামিনে আবেদন করে, সেটা খারিজ হয়ে গিয়েছে। ধন্যবাদ। হেয়ার স্ট্রিট থানায় কুণাল ঘোষ ধর্মতলায় 21-এর মঞ্চের জন্য রাস্তায় মাপজোক করছিলেন। রাস্তায় মাপজোকে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ। কুণাল ঘোষ, দোলা সেন ও বৈশ্বনর চট্টোপাধ্যায়কে তলব। কোনো অন্যায় করিনি বলছেন কুণাল ঘোষ। যদি যোগাসনের জন্য রেড রোডের মতো রাস্তা 7 দিন বন্ধ থাকে, তাহলে কলকাতার উপর সাম্প্রতিককালে সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণ, সেটা তারা করতে দিচ্ছে না। আমাদের কি দোষ? আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন যে একটা গাড়ি আটকে ছিল ছুটির দিন, রবিবার বিকেল 3টের পর বৃষ্টির মধ্যে? আমরা জাস্ট জায়গাটা দেখেছি যাতে পুলিশকেই সহযোগিতা করা যায়। কোনো অন্যায় সেখানে করিনি। পুলিশ যে অভিযোগ করেছেন আমি তাদের কোঅপারেট করব। পুলিশের প্রেমপত্র পেয়েছি, আমিও প্রেম নিবেদনে এসেছি।